হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। কি দেখতে দেখতে আমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা চলে এসেছে। তোমরা 6 থেকে সবাই 7-এ উঠেছো, একটু ভয় লাগছে নাকি? কিভাবে পরীক্ষা দেবে, কিভাবে কোশ্চেন্সগুলো আসবে, কেমনভাবে উত্তর লিখবে? তোমাদের ভয়ের কোনো কারণ নেই। আজকে সেই ব্যাপারে আলোচনা করার জন্য তোমাদের কাছে এসেছি। তো তোমাদের ফার্স্ট সামেটিভের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স নিয়ে আজকে আলোচনা করব। চলো সেগুলো নিয়ে আজকে আলোচনা করি, দেখি তোমাদের কতটা আমি সাহায্য করতে পারি। তো তোমাদের ফার্স্ট সামেটিভে টোটাল 4টে অধ্যায় পরীক্ষা হবে। প্রথম অধ্যায় আছে পৃথিবীর পরিক্রমণ, দ্বিতীয় অধ্যায় আছে ভূপৃষ্ঠের কোনো স্থানে অবস্থান নির্ণয়, 3 নম্বর অধ্যায় আছে বায়ুর চাপ, আর 9 নম্বর অধ্যায় আছে কি এশিয়া মহাদেশ। তোমরা নিশ্চয়ই সবাই ইতিমধ্যে জেনে গিয়েছো স্কুলের মারফত বা শিক্ষক মহাশয়ের কাছ থেকে যে তোমাদের 30 নম্বরের এবারে পরীক্ষা হবে। বিভিন্ন নম্বরের কোশ্চেন্স থাকবে, যেমন 1 নম্বরের এমসিকিউ থাকবে, তোমাদের 4টে অপশান থাকবে, তা থেকে একটা সঠিক অ্যান্সার তোমাদের চুজ করতে হবে। তারপরে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে, যেখানে 1 নম্বরের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে, যেমন সত্য মিথ্যা থাকতে পারে, বা শুদ্ধ অশুদ্ধ থাকতে পারে, ছক মেলানো থাকতে পারে, বা এমনি কোশ্চেন্স থাকবে, সেখান থেকে অ্যান্সার দিতে হবে, এভাবে থাকতে পারে, বা ড্যাশ পূরণ থাকতে পারে, বা শূন্যস্থান পূরণ থাকতে পারে। 2 নম্বরের কোশ্চেন্স থাকতে পারে, 3 নম্বরের কোশ্চেন্স থাকতে পারে, এবং 5 নম্বরের কোশ্চেন্স থাকতে পারে। তো আমরা কোন অধ্যায় থেকে কোন ধরনের প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ। পৃথিবীর পরিক্রমণ তোমাদের প্রথম অধ্যায়। এখানে প্রথম প্রশ্ন দিয়েছি যে পৃথিবীর তুলনায় সূর্য কত গুণ বড়। এই কোশ্চেন্সটা তোমরা 6এও পড়েছো এবং 7এও আছে। তো তোমরা এখান থেকে কি করবে, এই কোশ্চেন্সটা করবে। কত গুণ? প্রায় 13 লক্ষ গুণ। পৃথিবীর পরিক্রমণ গতির বেগ কত? এটা কিন্তু পরীক্ষাতে অনেকেই ভুল করে, এটা কিন্তু ভালো করে লিখতে হবে। কত? সেকেন্ডে 30 কিমি। তো এটা কিন্তু ভুল করলে হবে না। মুক্তিবেগ কি? মুক্তিবেগ হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে যত বেগে বা যত স্পিডে আমরা যদি পৃথিবী পৃষ্ঠ থেকে বাইরের দিকে ছুঁড়ি, সেই বেগটা, যে বেগটা থেকে সেই বেগটাতে ছুঁড়লে কি হবে, বাইরে থেকে আর সেই বস্তুটার ফিরে আসবে না, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি প্রভাব ছাড়িয়ে বাইরে চলে যাবে। তো সেই বেগকে কি বলা হয়? মুক্তিবেগ বলা হয়। পৃথিবীর মুক্তিবেগ কত? পৃথিবীর মুক্তিবেগ সেকেন্ডে 11.2 কিমি। এগুলো কিন্তু ডেটাগুলো সঠিকভাবে লিখতে হবে এবং সেকেন্ডে 11.2 কিমি লিখতে হবে। সেক্ষেত্রে যদি মিনিট বা ঘন্টায় লেখো ভুল হয়ে যাবে। সৌর বছর কি, এটা তোমরা জানো। অপসূর অনুসূর অবস্থান চিত্র সহ তোমরা বর্ণনা করবে। অবশ্যই ডেটগুলো ঠিকঠাক করে দেবে, দূরত্ব ঠিকঠাক দেবে। অপসূর অবস্থানে উত্তর গোলার্ধে কী কাল থাকে, দক্ষিণ গোলার্ধে কী কাল থাকে, অপসূর অবস্থান অনুসূর অবস্থানে সূর্যকে বড় দেখায় কি ছোট দেখায়, এগুলো সমস্ত কিছু ডিটেলসে লিখতে হতে পারে বা লিখবে। তোমরা নাম্বার দেখে লিখবে। যদি 2 নম্বরে থাকে শুধু সংজ্ঞা দিয়ে দিলে, যদি এটা 3 নম্বরে থাকে তখন কি চিত্র দেবে এবং ডিসকাস করবে, বর্ণনাটা একটু ভালো করে করবে। অধিবর্ষ কি, এটা অবশ্যই পড়বে পরীক্ষাতে। অধিবর্ষ বা তোমাদের কিরকম দিতে পারে, এখান থেকে ধরো তোমাদের 3টে সাল দিয়ে দিল, 3টে সাল দিয়ে বললো নিচের কোনটি অধিবর্ষ বা অধিবর্ষ নয়। সেক্ষেত্রে অধিবর্ষ তোমরা জানো, একটা হচ্ছে সাধারণ বছর হয়, আর একটা কি, আর একটা হচ্ছে শতাব্দী বছর। শতাব্দী বছরের যেমন কোনগুলো? 1700, 1800, 1900, এগুলো কি শতাব্দী বছর। তো এগুলোর ক্ষেত্রে কি অধিবর্ষ নির্ণয়ের সূত্রটা একটু আলাদা। আর সাধারণ বছর যেমন 1930, 2012, 2024, এই সব বছরগুলোকে কত দিয়ে ভাগ করতে হয়? 4 দিয়ে ভাগ করতে হয়। কিন্তু এই সমস্ত বছরগুলোকে কত দিয়ে ভাগ করতে হবে? 400 দিয়ে ভাগ করতে হবে। তোমরা কিন্তু অবশ্যই এই দুটো নিয়ম কিন্তু মনে রাখবে, কারণ এই দুটো নিয়ম খুবই ভুল হয় তোমাদের, বা তোমরা অনেকেই ভুল করো। সেক্ষেত্রে তোমরা দুটো নিয়মই মনে রাখবে এবং কোশ্চেন স্যারেরা কী রকম দিচ্ছে সেটা ভেবে কিন্তু উত্তরটা দেবে, তাড়াহুড়ো করবে না। তারপরে আছে আমার সূর্যের হাইড্রোজেন গ্যাস কোন গ্যাসে রূপান্তরিত হয়? হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয়। রবি মার্ক কি? এটা 3 নম্বরের পড়তে পারে বা 2 নম্বরের পড়তে পারে, অবশ্যই ভালো করে লিখবে রবি মার্ক। বিষুব শব্দের অর্থ কি? জলবিষুব ও মহাবিষুব কবে হয় এবং এর সম্পর্কে কি জানো লেখো। এখানে শুধু জলবিষুব মহাবিষুব নয়, কর্কট সংক্রান্তি,
মকর সংক্রান্তি, এইগুলো সম্পর্কেও তোমরা পড়বে। বিষুব শব্দের অর্থ কি? বিষুব শব্দের অর্থ দিন রাত্রি সমান, এই কথাটা কিন্তু বলতে হবে। এবং মহাবিষুব কি, জলবিষুব কি, কোন ডেটে হয়, এই সমস্ত ডিটেলস কিন্তু ছবি সহ লিখতে হবে। মধ্যরাত্রি সূর্যের দেশ কাকে বলা হয়? মধ্যরাত্রি সূর্য কাকে বলা হয়? নরওয়েকে বলা হয়। নরওয়ের হ্যামারফাস্ট বন্দর থেকে যখন মাঝে গভীর রাতেও কি হয়, সূর্যকে আমরা দিগন্ত রেখায় দেখতে পাই, তাই এটাকে কি বলা হয়? মধ্যরাত্রি সূর্যের দেশ বলা হয়ে থাকে। এছাড়াও তোমাদের সুমেরু প্রভা, কুমেরু প্রভা বা মেরু প্রভা কি বা আরোরা কি, এটাও পড়তে পারে। তোমাদের প্রথম অধ্যায় থেকে এই সমস্ত কোশ্চেন্সগুলো কিন্তু তোমরা ভালো করে করবে। এখান থেকে কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো থেকে তোমাদের আসার চান্স কিন্তু খুবই প্রবল। তো ভালো করে তোমরা এই কোশ্চেন্সগুলো করবে। আরেকটা জিনিস, যখনই তোমরা অপসুর অবস্থান, অনুসুর অবস্থান বা মেরু প্রভা, সুমেরু প্রভা, কুমেরু প্রভা বা মহাবিষুব, জলবিষুব লিখবে, এগুলোতে একটু চিত্র দেবে, পেন্সিল দিয়ে সুন্দর করে বক্স করে সাইডে চিত্র আঁকবে, তাহলে তোমাদের নম্বরটা অনেকটা ক্যারি করবে, নম্বরটা অনেক বাড়বে। তোমরা নিশ্চয়ই সবাই জানো আমাদের টার্গেট 89 হচ্ছে বাংলা মিডিয়াম টিউশন সেন্টার। এটা হচ্ছে আইআইটি খড়গপুর দ্বারা স্বীকৃত এবং কেন্দ্রীয় নীতি আয়োগ দ্বারা, কেন্দ্রীয় সরকারি নীতি আয়োগ দ্বারা প্রশংসিত। তো সেক্ষেত্রে এখানে আমাদের ক্লাস 6 থেকে 10 অবধি অনলাইনে পড়াশোনা হয়। 2025 সালে ইতিমধ্যে আমাদের অনলাইন ব্যাচ শুরু হয়েছে, চলছে ক্লাস। তোমাদের যদি ক্লাস করতে ইচ্ছুক হয়, তোমরা এই নিচের দেওয়া ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো, ওয়েবসাইট থেকে আমাদের রিভিউগুলো দেখতে পারো, কমেন্টগুলো দেখতে পারো যে আমাদের কিভাবে এখানে পড়ানো হয়। আমাদের এখানে যদি পড়ানো হয় বলতে গেলে, আমাদের এখানে প্রত্যেক দিন লাইভ ক্লাস হচ্ছে, এবং লাইভ ক্লাস যদি কেউ করতে না পারে সেক্ষেত্রে রেকর্ডেড ভিডিও থাকছে, তার সিলেবাস অনুযায়ী রেকর্ডেড ক্লাস আগে থেকেই দিয়ে দেওয়া হচ্ছে, যেটা তোমরা আগে থেকেই দেখতে পাবে। এবং প্রতি অধ্যায় শেষে পরীক্ষা, মক টেস্টের ব্যবস্থা করা আছে, এবং সামেটিভের আগে সাজেশন ভিডিও সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে, এবং বাছাই করা নোটস আছে আমাদের, সেরা নোটস, যেখান থেকে তোমরা অনেকটা বেশি স্ট্যান্ডার্ড নোট পাওয়ার জন্য অনেকটা বেশি নাম্বার পেতে পারো। এছাড়াও আমাদের প্রত্যেকটা সাবজেক্টে MA MSc কোয়ালিফাইড, নেটসেট কোয়ালিফাইড শিক্ষক মহাশয়রা তোমাদের গাইড করবে। তো তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। চলো তাহলে আজকে নেক্সট চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করি। আচ্ছা, আমাদের 2 নম্বর চ্যাপ্টার কি আছে? ভূপৃষ্ঠে কোন স্থানে অবস্থান নির্ণয়। তো ভূপৃষ্ঠে কোন স্থানে অবস্থান, এখানে কি অক্ষাংশ, দ্রাঘিমাংশ এসব নিয়ে আমাদের পড়াশোনা করতে হয় এই অধ্যায়ে। তো প্রথমেই আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য ও পার্থক্য। এখানে তোমরা যদি অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্যগুলো যদি পড়তে চাও, তাহলে বৈশিষ্ট্যগুলো যদি ভালো করে পড়ে নাও, পার্থক্যগুলো অটোমেটিক্যালি তোমাদের হয়ে যাবে। খুব সুন্দর করে যদি পার্থক্য বলে, খুব সুন্দর করে তোমরা ছক কাটাবে, ছক কাটিয়ে একদিকে দেবে বিষয়, একদিকে দেবে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, সুন্দর করে কিন্তু পার্থক্যগুলো লিখবে, এলোমেলোভাবে লিখবে না। প্রথমে সংজ্ঞা দিলে, কটা সংখ্যায় আছে, কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত, তাদের ব্যবহার, এই করে যদি 3 মার্কসের কোশ্চেন্স দেয় এটা, তখন 6খানা পার্থক্য লিখবে, 6টি পার্থক্য লিখবে, 6টি পার্থক্য কিন্তু এখানে লিখবে। ভূজালিকা কি? ভূজালিকা কি? পৃথিবী পৃষ্ঠে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা মিলে যে কাল্পনিক যে জাল সৃষ্টি করেছে পৃথিবী পৃষ্ঠের উপরে, সেইটাকে কি বলা হয়? আমরা ভূজালক বা গ্র্যাটিকুলস বলি। প্রমাণ সময় এবং স্থানীয় সময় কি এবং এর পার্থক্য, কোশ্চেন্সটা থেকে কিন্তু প্রচণ্ড কোশ্চেন্স পড়ার চান্স আছে। প্রত্যেকবারে কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন্স দেয়। প্রমাণ সময় কাকে বলে, এর ব্যবহার কি, বা স্থানীয় সময় প্রমাণ সময়ের পার্থক্য, বা প্রমাণ সময় ভারতের কোন তোমার দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা বলা হয়, এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। তো সেক্ষেত্রে তোমরা এই কোশ্চেন্সটা কিন্তু ভালো করে তৈরি করে রাখবে। ভারতের প্রমাণ দিকে বললাম, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত, এটা কিন্তু ভালো করে করবে, এবং কোন দিক, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এই পূর্ব কথাটা কিন্তু অবশ্যই লিখবে, না হলে কিন্তু নাম্বার পাবে না। জিপিএস এর পুরো নামের ব্যবহার, জিপিএস এর ব্যবহার পয়েন্ট করে লিখবে, জিপিএস পুরো নাম লিখবে, জিপিএস এর কিভাবে কাজ করে সেটা লিখবে, জিপিএস তোমার কাজ করার জন্য কটা উপগ্রহ দরকার, এগুলো কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু তোমরা লিখবে। আমাদের ক্লাসরুমে কিন্তু এভাবেই পড়ানো হয়, সমস্ত কিছুটা ডিটেলসে পড়ানো হয়, যাতে পরবর্তীকালে তোমাদের নলেজটা পুরো পরিপূর্ণভাবে বিকাশ পায়। 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য কত? 1 ডিগ্রি দ্রাঘিমাতে সময়ের পার্থক্য তোমার 4 মিনিট। এখান থেকে তোমাদের আরও একটু কোশ্চেন্স পড়তে পারে যে ভারতের পূর্ব এবং পশ্চিম সীমানার মধ্যে সময়ের পার্থক্য কত, এটা পড়তে পারে। এছাড়াও ভারত ও গ্রিনিচের মধ্যে সময়ের ব্যবধান কত, এটাও কিন্তু পড়বে। 5 ঘন্টা
30 মিনিট। সেক্ষেত্রে তোমাদের এরকম হয়তো ম্যাথ দিল যে গ্রিনিচে যদি দুপুর 12টা বাজে, সেক্ষেত্রে ভারতে কত বাজবে। সিম্পলি কি গ্রিনিচের থেকে ভারত হচ্ছে পূর্ব দিকে অবস্থান করছে, সেক্ষেত্রে তুমি সিম্পলি কি করবে, 12টার সাথে ধরো দুপুর 12টা বললো, দুপুর 12টার সাথে যুক্ত 5 ঘন্টা 30 মিনিট, তাহলে কত হবে, বিকাল 5টা 30 মিনিট। সিম্পলি যোগ করবে। যদি সেক্ষেত্রে যদি ভারতের সময় বলে দেয় যে ভারতের সময় বিকাল 5টা 30 মিনিট, সেক্ষেত্রে গ্রিনিচের সময় কি হবে, সেক্ষেত্রে 5 ঘন্টা 30 মিনিট তোমরা বিয়োগ করে দেবে। এরকম কিন্তু ছোট ছোট অঙ্ক তোমাদের দিতে পারে। এই অঙ্কগুলো তোমাদের আবার উঁচু ক্লাসে আছে, সেখানে তোমরা আরো ডিটেলসে অঙ্কগুলো কষবে। কলকাতার অক্ষাংশ কত, ভিভিআই, এটা কিন্তু পরীক্ষায় খুবই পড়ে। কলকাতার অক্ষাংশ তোমাদের বই আছে, পড়বে। কোন রেখাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলে, বলো, কমেন্ট করে জানাও কোন রেখাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলে। ভারতের প্রমাণ দ্রাঘিমা তো বললাম, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো তোমাদের 2 নম্বর চ্যাপ্টারে সম্ভাব্য এই কোশ্চেন্সগুলো কিন্তু করলে তোমাদের কিন্তু অনেকটাই কমন পাওয়ার সম্ভাবনা আছে। তোমরা কিন্তু ভালো করে এগুলো অবশ্যই করবে এই কোশ্চেন্সগুলো। চলো আমরা 3 নম্বর অধ্যায়ে চলে যাব। আমরা 3 নম্বর অধ্যায়ে আছে আমাদের বায়ুর চাপ। তো প্রথমে বায়ুর চাপ, গতিবেগ এবং দিক মাপার যন্ত্রের নাম, এইগুলো কিন্তু এই যন্ত্রগুলোর নাম কিন্তু পরীক্ষাতে দেয়। চাপ মাপার যন্ত্রের নাম কি, আমাদের 14 ব্যারোমিটার ও ব্যারোমিটার। গতিবেগ মাপার যন্ত্রের নাম অ্যানিমোমিটার এবং দিক মাপার যন্ত্রের নাম বাত পতাকা। এগুলো কিন্তু অবশ্যই পড়বে। ব্যারোমিটার যন্ত্রটি প্রথম কে আবিষ্কার করেছিল, এটা কিন্তু পড়বে। কত সালে আবিষ্কার করেছিল তোমাদের বইয়ে আছে, সুন্দরভাবে তোমরা মুখস্থ করবে। বায়ু উচ্চচাপ নিম্নচাপের পার্থক্য, ভিভিআই কোশ্চেন্স, 3 নম্বরের কোশ্চেন্স পড়বে। 3 নম্বরের উচ্চচাপ এবং নিম্নচাপের পার্থক্য। সেক্ষেত্রে তোমাদের উচ্চচাপ কাকে বলে লিখবে, নিম্নচাপ কাকে বলে লিখবে। মানচিত্রে উচ্চচাপকে কোন অক্ষর দ্বারা দেখানো হয়, নিম্নচাপকে কোন অক্ষর দ্বারা দেখানো হয়, এটা লিখবে। উচ্চচাপে তোমার বায়ুর কি নিমজ্জন ঘটে, কি তোমার ঊর্ধ্বগমন ঘটে, সেটা লিখবে, এগুলো লিখবে। এছাড়াও তোমাদের উচ্চচাপ এবং নিম্নচাপে আবহাওয়াগত অবস্থা কিরকম থাকে, সেগুলো কিন্তু ডিটেলসে লিখতে হবে তোমাদের। বা উষ্ণতার সাথে বায়ুর চাপের সম্পর্কগুলো কি, এই পার্থক্যে তোমরা লিখবে। আচ্ছা, বায়ু চাপের তারতম্যের কারণগুলো, মানে পৃথিবী পৃষ্ঠে সব জায়গাতে তো সমান বায়ুর চাপ থাকে না, তো এই তারতম্যের কারণগুলো কি, এটাও কিন্তু পরীক্ষায় আসবে। এটা কত, এটা 5 নম্বরের একটা কোশ্চেন্স অবশ্যই আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে তোমাদের 4টে পয়েন্ট লিখতে হবে। প্রথমে 5 নম্বরের কোশ্চেনে সবসময় ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন দেওয়ার চেষ্টা করবে। প্রথমে বায়ুর চাপ কাকে বলে লিখলে, যে কোনো একটা বায়ু একক ক্ষেত্রফলের উপর বায়ুর যে ভর, সেটা বা ওজনকে, সেটাকে কি বলা হয়, বায়ুর চাপ বলা হয়। বায়ুর চাপের তারতম্যের কারণ হলো, প্রথমে বলে দিয়ে বায়ুর উষ্ণতা। 1 নম্বর পয়েন্ট, বায়ুর উষ্ণতা। 2 নম্বর কি আছে তোমার, ভূমি থেকে উচ্চতা। 3 নম্বরে আমাদের আছে পৃথিবীর আবর্তন বেগ। 4 নম্বরে আছে জলীয় বাষ্প। তো ওই প্রত্যেকটা পয়েন্টকে তোমাদের ইলাবোরেট করতে হবে, আর পারলে একটু ছবি দেবে। প্রত্যেকটা পয়েন্টে যদি একটু একটু করে তোমরা সাইডে ছবিটা দাও, তোমাদের নাম্বারটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আচ্ছা, পৃথিবীতে প্রধান প্রধান চাপ বলয়গুলির নাম। 7টা চাপ বলয় আছে, প্রত্যেকটা নাম বলবে, কোনটা উচ্চচাপ বলয়, কোনটা নিম্নচাপ বলয়, প্রত্যেকটা কিন্তু নাম বলবে। পার্বত্য অঞ্চলে ডাল চাল সিদ্ধ হতে বেশি সময় লাগে কেন। এছাড়াও এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যে পর্বতারোহীরা কি করে, অক্সিজেনের সিলিন্ডার কাঁধে করে নিয়ে যায় কেন পর্বত আরোহণের সময়। সেক্ষেত্রে এখানে কি বায়ু চাপের সাথে একটা সম্পর্ক আছে। আমরা জানি পৃথিবী যে আমাদের সমুদ্রপৃষ্ঠ, গড় সমুদ্র পৃষ্ঠ, সেখানে কি হতে পারে, সেখানে হচ্ছে বায়ুর চাপটা সবচেয়ে বেশি হয়, এবং যত উপর দিকে ওঠা যায় বায়ুর চাপ তত কমতে থাকে। সেক্ষেত্রে যখনই আমরা পার্বত্য অঞ্চলে এবং কি বায়ুর চাপ কমে যাওয়ার জন্য, তখন কি হবে, জলের স্ফুটনাঙ্ক কি হবে, কমে যাবে। তখন জল কম উষ্ণতাতেই ফুটতে শুরু করবে। জল কম উষ্ণতাতে ফুটতে শুরু করে বলে তাহলে কি আমাদের চাল ডাল সিদ্ধ হতে কি হচ্ছে, বেশি সময় লাগে। মানে মনে হচ্ছে যেমন চাল ডালটা ফুটছে, কিন্তু উষ্ণতাটা ওখানে কম বলে ওখানে কি করে না, চাল ডালটা সিদ্ধ হয় না। সেক্ষেত্রে আমরা প্রেসার কুকারে কি করতে পারি, ব্যবহার করতে পারি চাপটা বাড়ানোর জন্য। এছাড়াও কি আমাদের পর্বতারোহীরা কি, সেখানে অক্সিজেনের পরিমাণ কম থাকে, তার জন্য পর্বত আরোহণের সময় প্রয়োজনীয় অক্সিজেনের জন্য আমরা অক্সিজেন সিলিন্ডার বহন করে। আচ্ছা, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত মিলিবার, কত 1013.25 মিলিবার। আচ্ছা, বায়ুর চাপ মাপার আরো একটা একক আছে, বলো তো তোমরা কমেন্ট করে, কি এককের ব্যবহার করা হয়।
মাউন্ট এভারেস্ট এবং পুরীর সমুদ্র সৈকতে বায়ুর চাপ কত? এটা কিন্তু পরীক্ষায় পড়তে পারে যে মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ স্থান এবং পুরীর সমুদ্র সৈকত একটা হচ্ছে গড় সমুদ্রপৃষ্ঠ, এখানে বায়ুর চাপ মাউন্ট এভারেস্টে বায়ুর চাপ কত? 1000 মিলিবার। আর পুরীর সমুদ্র সৈকতে বায়ুর চাপ 930 মিলিবার। ঝড় ওঠার আগে আশেপাশটা থমথমে হয়ে যায় কেন? এটা কিন্তু একটা ট্রিকি কোশ্চেন্স, এটা কিন্তু পরীক্ষায় অনেক স্কুলে পড়ে বা তোমাদের পড়ার সম্ভাবনা আছে। কেন ঝড় ওঠে কেন? ঝড় ওঠার আগের পরিস্থিতিটা কি হয়, কোনো একটা জায়গা যদি হঠাৎ করে উষ্ণ হয়ে যায়, সেই উষ্ণতায় কি হয়, বায়ু, আমরা জানি বায়ু উষ্ণ হলে কি হয়, প্রসারিত হয়ে ওপর দিকে উঠে যায়। প্রসারিত হয়ে ওপর দিকে ওঠার সময় কি হয়, তাহলে সে শূন্যস্থানের সৃষ্টি হয়, তার মানে ওখানে কোনো বায়ুই থাকে না। বায়ু না থাকার জন্য নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং ওখানে কোনো বায়ু না থাকার জন্য ক্ষণের জন্য কি হচ্ছে, জায়গাটা থমথমে দেখায়। যেই কিছুক্ষণ পরে যখন বাইরে আশেপাশ থেকে উচ্চ চাপের বায়ু যখন ছুটে আসবে নিম্নচাপের দিকে, তখন কি হবে, ঝড়টা আমরা দেখতে চাই। ঝড় হচ্ছে আসলে নিম্নচাপকে ভরাট করার জন্য চারপাশ থেকে বায়ুর আগমন, তাই এটাকেই কি বলি আমরা, ঝড় বলি। এটা কিন্তু নিম্নচাপটা কিন্তু খুব একটা ছোট এলাকা ধরে হয় না, বৃহত্তর অঞ্চল জুড়ে কিন্তু এই নিম্নচাপটা লক্ষ্য করা যায়। তো তোমরা বায়ুর চাপ থেকে এই সমস্ত কোশ্চেন্সগুলো যদি তোমরা পড়ে নিতে পারো, তো রেডি করে নিতে পারো, তাহলে কিন্তু পরীক্ষার সেন্টারে তোমাদের প্রশ্ন পড়তে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো চলো আমাদের আজকে লাস্ট অধ্যায় সম্পর্কে একটু আলোচনা করে নিই। আমাদের লাস্ট অধ্যায় আছে আমাদের মহাদেশ সম্পর্কে, সেটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ। এছাড়াও হচ্ছে বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কি, সিন্ধু আর তোমার গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপটা এটা বলতে পারো, বা গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ। কাকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় এবং কেন বলা হয়? এটা কিন্তু 2 মার্কের কোশ্চেন্স অবশ্যই পড়ে, 2 বা 3-এর কোশ্চেন্স পড়ে যে এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কারণ এখানে কি সুউচ্চ পাহাড় আছে, তোমার সমভূমি আছে, বৃহত্তর তোমার হ্রদ আছে, তারপরে বৃহত্তর বনভূমি আছে এবং এর আয়তনটা এত বড়, যেদিকে পূর্ব দিকে সূর্য উদয় হলে পশ্চিমে কি হয়, বা পশ্চিম দিকে যখন সূর্য উদয় হয় পূর্বে যখন সূর্য অস্ত যায়, এই জিনিসগুলো তোমাদের বলতে হবে। এবং এটার আয়তনটা এত বড়, সেই আয়তন বড় হওয়ার জন্য এবং এখানে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে, এই সমস্ত কারণের জন্য এটাকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়ে থাকে। তোমরা যদি 3 নম্বরের কোশ্চেন্স পড়ে তখন তোমরা কি করবে, একটু পয়েন্ট করে উত্তর দেবে যে তোমার জলবায়ুগত বৈচিত্র্য থাকে এখানে, তারপরে উষ্ণতাগত বৈচিত্র্য থাকে এখানে, স্বাভাবিক গতিগত বৈচিত্র্য লক্ষ্য করা যায়, সময়ের ব্যবধান অনেক বেশি, আয়তন প্রচুর বড়, এগুলো একটু পয়েন্ট করে লিখবে। যদি 2 নম্বরে পড়ে এমনি তোমরা প্যারা করে লিখতে পারো। এশিয়া এবং ইউরোপের মাঝে কি আছে, ইউরাল পর্বত এবং ইউরাল নদী। এশিয়া এবং আফ্রিকাকে কে আলাদা করেছে, এশিয়া এবং আফ্রিকাকে কে আলাদা করেছে, এটা তোমরা কমেন্ট করে জানাও। এশিয়া এবং আফ্রিকাকে কে, আর খুবই ইজি, তাও বলছি কমেন্ট করে জানাও। তো এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি, এটা কিন্তু পরীক্ষাতে প্রায় দেয়। এশিয়ার দীর্ঘতম নদী আমাদের ইয়াংসি নদী। কোন নদীকে স্বর্ণরেণু নদী বলা হয়? স্বর্ণরেণু নদী বলা হয় ইয়াংসি নদীকে স্বর্ণরেণু নদী বলা হয়। কোন নদীকে পিত নদী বলা হয়? আমাদের হোয়াংহো নদীকে পিত নদী বলা হয়। দুটো খুব গুলিয়ে যায়, তো তোমরা ভালো করে পড়বে। পিত নদী কেন বলা হয়? এখানে হচ্ছে তোমার পল্লীটা হচ্ছে হলুদ রঙের, তাই এখানে পিত নদী বলা হয়। স্বর্ণরেণু নদী কেন বলা হয় ইয়াংসি নদীকে? কারণ এখানে বালিতে খুব সূক্ষ্ম সোনা রেণু, মানে ফুলের পরাগ রেণুর মতো সূক্ষ্ম রেণু এখানে পাওয়া যায়, তাই কি হয় স্বর্ণরেণু নদী বলা হয়ে থাকে। এছাড়াও আরও এখান থেকে কোয়েশ্চেন্স পড়তে হবে তোমাদের। এশিয়ার কোনো এক ধরনের জলবায়ু স্বাভাবিক বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে ভিভিআই কোয়েশ্চেন্স, এটা বড় কোয়েশ্চেন্স, 5 মার্কের কোয়েশ্চেন্স। কি পড়বে, যে এশিয়ার কটি জলবায়ু লক্ষ্য করা যায়, যে কোনো একটা জলবায়ুকে তোমরা বর্ণনা করো। সেক্ষেত্রে আমি বলবো নিরক্ষীয় জলবায়ু, বা মৌসুমী জলবায়ু, বা ভূমধ্যসাগরীয় জলবায়ু। যদি কোনো জলবায়ুর প্রপারলি নাম না বলে দেয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই 3টের মধ্যে যে কোনো একটা চুজ করলে তোমাদের ভালো হবে, লেখাটা কোয়ালিটিটা ভালো হবে। এছাড়াও কি হবে, তোমরা এশিয়ার ম্যাপটা এঁকে সাইডে ছোট্ট করে ম্যাপটাকে প্র্যাকটিস করবে বাড়িতে, কিভাবে আঁকতে হয়। ম্যাপটা এঁকে সাইডে কি করবে, ম্যাপটা দেবে এবং কোন জায়গাতে ওই জলবায়ুটা অবস্থান করছে সেটা একটু ইন্ডিকেট করে দেবে। তোমাকে কি করতে হবে, বাকিদের থেকে তোমার খাতাটা আলাদা করতে হবে। স্যারেরা যেন বুঝতে পারে ছেলেটা কিছু না কিছু আলাদা করার চেষ্টা করছে, তাহলে কিন্তু তোমাদের নাম্বারটা বাড়বে।
আর যদি তোমাদের ডাইরেক্ট বলে যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে লেখো, সেক্ষেত্রে তো তোমাকে তো লিখতেই হবে নিরক্ষীয় জলবায়ু বা মৌসুমী জলবায়ু সম্পর্কে লেখো, বা এখানে নিরক্ষীয় জলবায়ু মৌসুমী জলবায়ুর পার্থক্য দিল 5 নম্বর, সেক্ষেত্রে তোমাদের পার্থক্য লিখতে হবে, উষ্ণতাগত পার্থক্য, বৃষ্টিপাতগত পার্থক্য, অবস্থানগত পার্থক্য, অক্ষাংশগত পার্থক্য, স্বাভাবিক উদ্ভিদগত পার্থক্য, যে দুটো জলবায়ু অঞ্চলে পার্থক্যগুলো রয়েছে সেগুলো তোমরা বর্ণনা করবে। কাকে চীনের ধানের গোলা বলা হয়? ধানের গোলা বলা হয় কাকে? এটা কি চীনের হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। হ্যাঁ, এটা লিখবে চীনের হুনান প্রদেশকে। চীনের শস্য ভান্ডার ও চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়? শস্য ভান্ডার বললে আমাদের কি ইয়াংসি কিয়াং অববাহিকা, তোমার মধ্য অববাহিকাকে কি বলা হয়? চীনের শস্য ভান্ডার বলা হয়। আর ম্যানচেস্টার বললে তোমার চীনের সাংহাই প্রদেশকে, চীনের বা সাংহাই শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়। ঘারোয়ার ও সাফানিয়া কি দুটো? একটা কি তোমার দক্ষিণ পশ্চিম এশিয়ার একটা হচ্ছে সামুদ্রিক তৈলখনি, একটা হচ্ছে স্থলভাগের তৈলখনি, দুটো সম্পর্কে কিন্তু তোমরা লিখবে। আচ্ছা, ইয়াংসি নদী অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধির কারণ, এটা কিন্তু অবশ্যই করবে এই কোশ্চেন্সটা প্রায় সময় কিন্তু 5 নম্বরের কোশ্চেন্স দেয়। অর্থনৈতিক সমৃদ্ধি লিখতে গেলে তোমরা কি করতে হবে? প্রথমে একটা ইন্ট্রোডাকশন দেবে, একটু ছোট করে ইন্ট্রোডাকশন। ইয়াংসি নদী হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী, এটা এখান থেকে উৎপত্তি হয়ে এখানে পড়েছে, ঠিক আছে, এর দৈর্ঘ্য এত। তারপরে লিখবে ইয়াংসি কিয়াং অববাহিকা অর্থনৈতিক দিক থেকে খুবই সমৃদ্ধশালী। এই সমৃদ্ধশালী হওয়ার কারণ বলে পরপর পয়েন্টগুলো। 1 নম্বর পয়েন্ট লিখবে তোমার কৃষিতে উন্নত, 2 নম্বর লিখবে শিল্পে উন্নত, 3 নম্বর দিতে পারো তোমাদের যে অনুকূল জলবায়ু, 4 নম্বর দিতে পারো সুলভ জল, 5 নম্বর দিতে পারো তোমরা কি খনিজ সম্পদের প্রাচুর্য, 6 নম্বরে দিতে পারো তোমরা সুলভ শ্রমিক। এই করে আরো এছাড়া আরো অনেক পয়েন্ট আছে, সেগুলো তোমরা অবশ্যই দিবে। বন্দরের সান্নিধ্য, ঠিক আছে, এগুলো তোমরা পরপর দিয়ে তোমরা কনক্লুশন দেবে যে এই কারণে ইয়াংসি অববাহিকা, চীনের ইয়াংসি কিয়াং অববাহিকা বা ইয়াংসি অববাহিকা দিনের পর দিন কি করছে? উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে। এরকম করে সুন্দর করে, এবং সাইডে কিন্তু অবশ্যই ম্যাপ এঁকে ইয়াংসি নদী অববাহিকাটাকে দেখাবে, দেখিয়ে কোন অঞ্চলটা বা ইয়াংসি অববাহিকা দেখিয়ে যে এটা ইয়াংসি কিয়াং অববাহিকা বা ইয়াংসি অববাহিকা, এবং এখানে হচ্ছে লিখে দেবে ইয়াংসি কিয়াং অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধি। এরকম করে ছবি চিত্রের নামটা কিন্তু অবশ্যই দেবে। এছাড়া এশিয়ার উত্তর ও দক্ষিণ বাহিনী নদীর পার্থক্য, এটাও দেবে। নদীগুলোর নাম দেবে, কোনটার কি বৈশিষ্ট্য আছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দেবে। ক্লিয়ার? এশিয়ার উত্তর বাহিনী এবং দক্ষিণ বাহিনী নদীর তোমার পার্থক্যগুলো দেবে। ক্লিয়ার? পার্থক্যগুলো দেবে। এশিয়ার উত্তর বাহিনী দক্ষিণ বাহিনী নদীর পার্থক্য। এশিয়া পূর্ব ও পশ্চিম বাহিনী নদীর পার্থক্য, এটাও পড়বে, রেডি করবে আগে পার্থক্যগুলো। তারপরে ওপেক এর পুরো নাম এবং ওপেক কি। এখানে কিন্তু ওপেক কিন্তু তোমাদের বইয়ে কি আছে? বইয়ে তোমাদের কি আছে? বইয়ে তোমাদের এমনি ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে। তোমরা কিন্তু ওপেকটাকে পয়েন্ট করে লিখবে। কিভাবে লিখবে? ওপেক প্রথমে হচ্ছে পুরো নাম লিখবে, পুরো নাম লিখলে 2 নম্বর পয়েন্ট কি লিখবে? সদর দপ্তর। 3 নম্বর লিখবে প্রতিষ্ঠাকাল, কিভাবে, কোথায়, কবে, বা এটা তোমরা আগে লিখতে পারো, প্রতিষ্ঠাকালটা আগে লিখে সদর দপ্তরটা পরেও লিখতে পারো, সেটা থেকে কোনো সমস্যা হবে না। তারপরে সদস্য দেশ, 12 জন সদস্য আছে, সেই সদস্য দেশগুলো লিখবে। তারপরে কি লিখবে? তারপরে লিখবে কার্যাবলী। এইরকম ভাবে যদি তোমরা পয়েন্ট করো তাহলেই কিন্তু 3 মার্কসের 3 পাবে, বা 5 মার্কসের 5 পড়বে না, এটা 3 বা 2 এ পড়বে। তো 3 নম্বরের 3 পাবে, বা 2 এ 2 পাবে যদি পয়েন্ট করে লেখো। আর যদি তোমরা থরলি ভাবে লেখো, সেক্ষেত্রে কোশ্চেন্স কিন্তু স্যার ম্যাডামরা কিন্তু নাম্বার কাটতে পারে। এছাড়া টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল হিসাবে গড়ে ওঠার কারণগুলি বলো, এটাও কিন্তু পরীক্ষায় পড়তে পারে। টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল কেন শ্রেষ্ঠ শিল্পাঞ্চল হয়ে উঠেছে? এই শ্রেষ্ঠ শিল্পাঞ্চলের থেকে এই যে নেক্সট কোশ্চেন, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের সমস্যা, এই সমস্যাটা কিন্তু তোমাদের পড়তে পারে। অবশ্যই সমস্যাটা কিন্তু করে রাখবে, যে সমস্যা, এছাড়াও এর সমাধানগুলো কি হবে, সমস্যা ও সমাধানগুলো একটু দেখে রাখবে।
সমস্যা এবং সমাধানগুলো কিন্তু দেখে রাখবে। দুটো কোশ্চেন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সমস্যা এবং সমাধান। জাপান সরকার কর্তৃক 2008 সালে কোন শহরকে পরিবেশ বান্ধব শহর হিসাবে ঘোষণা করা হয়? কি ইয়োকোহামা শিল্পাঞ্চল বা ইয়োকোহামা শহরকে কি পরিবেশ বান্ধব শহর হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এইগুলো টোটাল মোটামুটি এগুলো করলেই তোমাদের কি হবে, তোমাদের পরীক্ষা দেখবে বেশিরভাগ কোশ্চেন্স এখান থেকে তোমরা পেয়ে যাবে। এছাড়াও টেক্সট বইটা ভালো করে পড়বে, ভালো করে টেক্সট বই পড়লে ওখান থেকে অনেক কোশ্চেন্স আছে, শর্ট কোশ্চেন্সগুলো তোমরা পেয়ে যাবে এবং বড় কোশ্চেন্সগুলো তোমাদের বললাম কোনগুলো ইম্পর্টেন্ট। তোমরা লেখা আগে উত্তরগুলো বাড়িতে লেখা প্র্যাকটিস করবে, বাড়িতে কিন্তু না লিখতে পারলে তোমাদের 30 মার্কের যেহেতু পরীক্ষা 1 ঘন্টাতে কিন্তু খুবই প্রবলেম হবে। তো তোমরা আগে বাড়িতে অবশ্যই প্রত্যেকটা অ্যান্সার একবার দুবার নিজেরা লিখবে, লিখে চেক করবে নিজেরা কোথায় ভুল হচ্ছে, আরও কিভাবে লিখলে উত্তরটা সঠিক হবে এবং প্রত্যেকটা ছবিতে 3 বা 2 এর ক্ষেত্রে 3, 2, 5 এর ক্ষেত্রে আমি বলবো চিত্রের ব্যবহার কিন্তু অবশ্যই করবে। তো আমরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সাথে কি করতে পারো, শেয়ার করতে পারো, লাইক করতে পারো এবং কমেন্ট করতে পারো। এবং কোনো যদি কোশ্চেন্স তোমরা বুঝতে না পারো বা কোনো কোশ্চেন্স যদি অ্যান্সার প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমরা উত্তর দেবো এখান থেকে। তো টার্গেট 89 তোমরা অনলাইন প্ল্যাটফর্মে বাংলা মিডিয়ামের টিউশন সেন্টার, তোমরা এখানে যোগাযোগ করতে পারো ক্লাসের জন্য। এখানে রেগুলার প্রতিনিয়ত লাইভ ক্লাস হয় আমাদের। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তোমরা বাড়িতে বসে সুন্দরভাবে ক্লাস করতে পারো এবং প্রত্যেকটা বিষয় এখানে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো হয়। প্রত্যেক সাবজেক্টের টিচার আলাদা, আমি আগেই বললাম। তো তোমরা ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে। চলো আজকের মতো টাটা, পরবর্তী সময় আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। বাই বাই।